আইটি সেক্টরের লিডার কোম্পানি টিসিএস এর হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো ব্যালেন্স শিটে চলে আসলাম, তো ব্যালেন্স শিটের আমরা চলে যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল কত 38,300 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে অ্যাপ্রক্স বলতে পারেন 49,000 কোটির রেঞ্জে, তারপরে 50,400 কোটির রেঞ্জে পরপর কিন্তু গ্রো করলো, তারপরে 70,800 কোটির রেঞ্জে, 86,000 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 84,000 কোটি রেঞ্জে। তো 86,000 কোটির রেঞ্জের পরে সেটা কমে 84,900 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা গ্রো করে 89,000 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 83,700 কোটির রেঞ্জে হলো। তো 83,700 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা আবার গ্রো করে 86,000 কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে 88,700 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা আবার গ্রো করে 90,000 কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে 90,100 কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে 1,01,000 কোটির রেঞ্জে হলো আমরা বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। তো দুই একটা জায়গা কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে কিন্তু ওভারঅল কিন্তু কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, গ্রোথ রয়েছে। তো লাস্টের দিকে কিন্তু আমরা কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়িং পার্টে। তো বড়িং পার্টের আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে। তো চলে আসলাম লং টার্ম বোরিং 131 কোটি, তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 127 কোটি, তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে হচ্ছে 114 কোটি, তারপরে হচ্ছে কমে 83 কোটি, তারপরে সেটা কমে 71 কোটি, তারপরে সেটা কমে 54 কোটি, তারপরে সেটা কমে হচ্ছে 44 কোটি, তারপরে কিন্তু জিরো হয়ে গেল লং টার্ম বোরিং। তো জিরোর পরে কিন্তু আমরা পরপর কিন্তু লাস্টের দিকে কিন্তু জিরোই পাচ্ছি। তো লং টার্ম বোরিং কিন্তু জিরো রয়েছে, এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো লং টার্ম বোরিং জিরো থাকা মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ে, দেখবো যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 80 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 127 কোটি, তারপরে 186 কোটি, 113 কোটি, 200 কোটি, 181 কোটি, তারপরে জিরো জিরো পরপর আমরা জিরো পাচ্ছি। তো লাস্টের দিকেও আমরা যদি দেখি তাহলে পুরোপুরি জিরো পাচ্ছি। তারপরে শর্ট টার্ম বোরিংয়েও কিন্তু জিরো রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিংও কিন্তু জিরো রয়েছে। তো এখানে লং টার্ম বোরিং প্লাস হচ্ছে শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু জিরো রয়েছে। তার মানে কোম্পানি পুরোপুরি কিন্তু ডেট ফ্রি আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তার মানে কোম্পানির কোনো এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে 6,700 কোটির রেঞ্জে, তারপরে 14,400 কোটির রেঞ্জে, 18,500 কোটির রেঞ্জে, 6,700 কোটির রেঞ্জে, 4,100 কোটির রেঞ্জে, 7,100 কোটির রেঞ্জে, 12,800 কোটির রেঞ্জে। তো 12,800 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9,600 কোটির রেঞ্জে, 9,300 কোটির রেঞ্জে, 18,200 কোটির রেঞ্জে, 11,000 কোটির রেঞ্জে, 13,200 কোটির রেঞ্জে, 16,700 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো ক্যাশটা কিন্তু অনেকটাই রয়েছে আমরা এইটুখানি বলতে পারি 16,700 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং প্লাস শর্ট টার্ম বোরিং জিরো রয়েছে। তা কোম্পানিটা হচ্ছে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি, এইটুখানি কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু অনেকটাই রয়েছে, 1,01,000 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 14,000 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 19,300 কোটির রেঞ্জ হলো, তারপরে গ্রো করে 20,000 কোটির রেঞ্জ হলো, তারপরে গ্রো করে 24,300 কোটির রেঞ্জ হলো, তারপরে সেটা গ্রো করে 26,300 কোটির রেঞ্জ হলো, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 25,800 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা আবার গ্রো করে 31,500 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা গ্রো করে 32,400 কোটির রেঞ্জে হলো।
তো 32,400 কোটির রেঞ্জের পরে আমরা দেখতে পাচ্ছি কি স্লাইটলি জাম্প হয়ে 32,500 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 38,400 কোটির রেঞ্জে, 42,300 কোটির রেঞ্জে পরপর গ্রো করলো, তারপরে 46,000 কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে 47,600 কোটির রেঞ্জে হলো। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। তো দুই একটা জায়গা কনসিস্টেন্সি ব্রেক করেছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে কিন্তু আমরা একটা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস হচ্ছে গ্রোথ পাচ্ছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 71.77%। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম কিন্তু 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টেকই হোল্ড করে রয়েছে প্রোমোটার 72%-এর কাছাকাছি। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 12.66%, ডিআইএসএ যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 10.86%, আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.06%, পাবলিক রয়েছে 4.66%। তাহলে এইটুখানি বলবো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড। তো কোম্পানিটা টাটা গ্রুপের একটা কোম্পানি, নিফটি 50-র একটা স্টক এবং আইটি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তো মার্কেট ক্যাপিটালাইজ আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স বলতে পারেন 15 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 64.3%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 51.5%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো টিসিএস হচ্ছে এখন ট্রেড করছে কত, 4,157 টাকায় 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অলরেডি বলা হয়ে গেছে অ্যাপ্রক্স 15 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পিই রেশিও আছে কত, 31.77 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 4,592 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 3,591 টাকা 50 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 9.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 89%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবল করেনি, 5 বছরে প্রায় কাছাকাছি করেছে। তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছর ইনভেস্টমেন্টকে ডবল করেনি, বাট ডবলের প্রায় কাছাকাছি করে দিয়েছে, এইটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3,354
5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2004-এ। তাহলে 2004 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3355%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেলাম যে টিসিএস এই কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।